দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছেন নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঢাকা মহানগরে আগামীকাল থেকে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া, সারা দেশেই চায় আন্দোলনকারীরা। ওমিক্রন মোকাবেলায় নানা প্রস্তুতি, সাউথ আফ্রিকা থেকে ফেরা 240 জনের কোনো খোঁজ নেই। খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের, হুঁশিয়ারি বিএনপির। ঢাকা সহ বিভাগীয় শহরে সমাবেশ। এবারে পুরো আয়োজন। শুধু ঢাকা মহানগরীতে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। সারা দেশের জন্য সিদ্ধান্ত নেওয়ার দাবি তাদের। এর আগে পরিচয়পত্র দেখানো সহ কিছু শর্তে 1 ডিসেম্বর থেকে ঢাকায় শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেয়ার ঘোষণা দেয় বাস মালিকরা। বাসে অর্ধেক ভাড়ার দাবিতে ঢাকায় অনেক দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিআরটিসির গাড়িতে অর্ধেক ভাড়া নেয়ার ঘোষণা আসে। তবে গণপরিবহন মালিকদের সাড়া না পাওয়ায় চলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি। এমন প্রেক্ষাপটে ঢাকার শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নেয়ার ঘোষণা দিলেন বাস মালিকরা। তবে দেয়া হয়েছে কিছু শর্ত। সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়া যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য হাফ ভাড়া প্রদানের সময় স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। বাস মালিকদের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বিআরটিএ কার্যালয়ে প্রবেশের চেষ্টাও করে তারা। পুলিশের বাধায় প্রধান ফটকের সামনে প্রজ্ঞাপন চেয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থী সহ সকল সড়ক হত্যার বিচার করতে হবে ও ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। ঢাকা সহ সারা দেশে গণপরিবহন পাশাপাশি যে আপকামিং মেট্রো রেল আছে, এই প্রত্যেকটা সেক্টরে আমাদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের যে প্রতিবাদ সেগুলো চলবে। তার সাথে সমঝোতার মাধ্যমে আমরা এখান থেকে সরতে পারবো, বা তার আগে আমরা সরব না। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদের সঙ্গে 9 দফা দাবির বিষয়ে কথা বলে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বুধবার নতুন কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরায় বাস চাপায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা রাস্তা অবরোধ করে গাড়ি ও চালকের লাইসেন্স পরীক্ষা করে। ফলে বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছে শিক্ষার্থীরা। বাসে অর্ধেক ভাড়ার দাবিতে ঢাকায় আন্দোলনের মধ্যে 24 নভেম্বর গাড়ি চাপায় প্রাণ হারান নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। এরপর শুরু হয় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ। সোমবার রাতে রামপুরায় বাস চাপায় আর এক শিক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর পর সেই আন্দোলন আরো গতি পায়। বাসটা রানিং অবস্থায় ডাইনে যাচ্ছে পরে মনে করেন আমরা সামনে দাঁড়াইছি যে কি হয়েছে দেখি, এর মধ্যে একটা লোক ধরে গাড়ি ধরবো ভাব, এইটা আমি মনে করেন যে দেখলাম একটা লোক ওই যে প্যাসেঞ্জারটা হেল্পার কন্ডাক্টর ধাক্কা দেওয়া ফেলাই দিচ্ছে। ফেলা দেওয়ার পরেই মাথার একবারের সাথে সাথে উড়ে গেল। মঙ্গলবার সকাল থেকে রামপুরার সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সড়ককে নিরাপদ করতে 2018 সালের তোলা 9 দফা দাবি বাস্তবায়ন হয়নি। আমরা দীর্ঘদিন এই আন্দোলন করছি, এই আন্দোলন আমাদের মানতেছে না। একরামুন্নেছার শিক্ষার্থী মাইনুদ্দিনকে নির্মমভাবে সড়ক হত্যার শিকার হতে হয়। কেন আমাদের আজকে নটরডেম স্টুডেন্ট মারা যাওয়ার পর আজকে কেন আরেকজনকে আমরা হারাইছি? আমরা নিরাপদ সড়ক চাই, আমরা আমাদের সুষ্ঠু বিচার চাই, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমাদের দাবি একটাই, আমরা নিরাপদ সড়ক চাই।
প্রতিবাদ কর্মসূচির মধ্যেই বাসে অর্ধেক ভাড়া কার্যকরের ঘোষণা আসে, তবে এতে পুরোপুরি সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা। আমাদের হাফ পাশে ভাড়া মানা হলে আমাদের কিন্তু নিরাপদ সড়ক এখন পর্যন্ত আমরা পাইনি। আমাদের নিরাপদ সড়ক আগে নিশ্চিত করতে হবে, আমরা যেন আর কোনো ভাই না হারাই সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমাদের। আমরা যেন রোডে বের হলে আমাদের বাবা মা যেন নিশ্চিত থাকতে পারে, আমাদের বাসায় ফিরবো আবার এই নিশ্চয়তা দিতে হবে আমাদেরকে। এতদিন অনেক সময় গেছে যেগুলো মানা হয় নাই, অনেক কথাই বলছে। হাফ পাসের দাবি ছাড়াও আমরা সড়কের যে নিরাপত্তা দেখতেছি তাতে আমাদের মনে একদমই মনে হচ্ছে না যে আমরা কেউ নর্মাল আছি, আমরা কেউ রাস্তায় ঠিকমতো চলাফেরা করতে পারবো। নিরাপদ সড়কের দাবিতে দেয়া 9 দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়া দেশ থেকে বাংলাদেশে আসলে 2 সপ্তাহের কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে। সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে সভা শেষে এই কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সাউথ আফ্রিকা থেকে ফেরা 240 জনের কোনো খোঁজ না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। কোভিড-19 প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত সমন্বয় কমিটির সভা মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এই সভায় মূলত করোনার ওমিক্রন ধরন প্রতিরোধে করণীয় ঠিক করা হয়। সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রন যাতে দেশে না আসে প্রথমে সেই চেষ্টা থাকবে, আর আসলে প্রতিরোধ করা হবে। তবে সাউথ আফ্রিকা বাদে অন্য কোনো দেশের সাথে ঢালাওভাবে যোগাযোগ বন্ধ করা যাবে না। আফ্রিকান কন্টিনেন্ট থেকে অথবা সাউথ আফ্রিকা থেকে সেখানে আমরা চাইব নিরুৎসাহিত করা এই মুহূর্তে যাতে তারা না আসে এবং তাদের সাথে আমাদের কোনো ফ্লাইট যাতে না থাকে, এবং ওখান থেকে যারাই আসুক তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। ম্যানেজমেন্ট খুব শক্ত হতে হবে এবং আমরা চাই যে সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গরা সেই কোয়ারেন্টাইন তারা ম্যানেজ করবে। তিনি জানান, শিগগিরই সব জেলা প্রশাসনকে ওমিক্রনের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। তবে সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে দেশে ফেরাদের নিয়ে ক্ষোভ জানান মন্ত্রী। 240 জন লোক আসছে সাউথ আফ্রিকা থেকে গত 1 মাসে, এবং তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি, কিন্তু আফসোসের বিষয় তারা সকলে তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখছে। পরে আমাদেরকে তাদেরকে খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে আমাদের বলতে হয়েছে যে তাদেরকে খুঁজে বের করেন, এবং তারা ঠিকানাটাও তারা ভুল দিয়েছে। নো ভ্যাকসিন নো সার্ভিস টিকাকে এমন গুরুত্ব দিয়ে সবাইকে তা দ্রুত নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা 60 ঊর্ধ্ব আছে এবং সিভিয়ার অসুস্থ যারা তাদেরকে আমরা বুস্টার ডোজের কথা চিন্তা ভাবনা করেছি। আমাদের মন্ত্রণালয় বসবে, আমাদের ডিজি অফিস নিয়ে বসবে, বসে আমরা দিনক্ষণ ঠিক করব। তিনি বলেন, প্রয়োজন হলে করোনা পরীক্ষার ফি উঠিয়ে দেয়া হবে। আগামীতে আর যেন লকডাউন না আসে এজন্য সকলকে সতর্ক হওয়ার অনুরোধ করেন জাহিদ মালেক। জানান, স্থানীয় পর্যায়ে নির্বাচন চলবে, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। আবার দেশ যাতে লকডাউনে না যায় এই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ বাড়াতে আখাউড়া আগরতলা রেল যোগাযোগ আবারও চালুর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 2 দেশের মধ্যে যোগাযোগ বাড়লে ব্যবসা বাণিজ্য বাড়বে। এজন্য আখাউড়া আগরতলা রেল পুনরায় চালু করার উপর জোর দেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। তিনি জানান, রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সমর্থন দেবে জাতিসংঘ। খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। ক্ষমতাসীনদের স্বৈরাচারী আচরণে দেশ গণতন্ত্র হারিয়েছে বলেও মত দিয়েছে দলটির নেতারা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকাসহ সব বিভাগীয় শহরে সমাবেশে এসব কথাই জানিয়েছেন বিএনপি নেতারা। নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি মূলত চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে। দুপুরের সমাবেশে সকাল থেকেই দলে দলে যোগ দেয় নেতাকর্মীরা। সমাবেশে দলটির নেতারা দাবি করেন, সরকার খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে বিনা চিকিৎসায় মারতে চায়, তাই আইনের কথা বলে প্রতারণা করছে। বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে তার দায় পড়বে সরকারের উপর। শেখ হাসিনা সরকারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি
যদি তার কোনো ক্ষতি হয় তাহলে এই দেশের মানুষ কোনোদিনই আপনাদেরকে রেহাই দেবে না বন্ধুগণ। দায় সব আপনাদের, সেই দায় আপনাদের গ্রহণ করতে হবে। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট সহ অন্যান্য বিভাগীয় শহরেও সমাবেশ করেছে বিএনপি। আমাদের আগামী দিনে সংগ্রাম হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম। উনি মুক্ত না হলে ওনার চিকিৎসা হবে না, উনি মুক্ত না হলে বাংলাদেশের জনগণের চিকিৎসা হবে না। কোনো অবদান ঘটে তাহলে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতিকে আমরা জমাতে পারবো না, আমরা শান্ত করতে পারবো না। যদি আমাদের দেশ থেকে বিদেশে যাওয়ার যে বাধা আছে তা তারা তুলে না নেয়, তাহলে চট্টগ্রাম থেকে আপনারা এই সরকারের পতনের আন্দোলন শুরু করবেন। ইউপি নির্বাচনে অর্ধেকের বেশি আসনে পরাজয়ের মধ্য দিয়ে ক্ষমতাসীনদের পতন শুরু হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বিএনপিকে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য দল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ বিএনপি সামাজিক আন্দোলনে ভর করছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথাই বলেছেন। তিনি আরও বলেন, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির জন্য উস্কানি দিচ্ছে বিএনপি। অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক দাবি করে তিনি জানান, 1 ডিসেম্বর থেকে রাজধানীতে তা কার্যকর করা হবে। অনুষ্ঠানে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণমাধ্যমকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন সমাজকে বিভক্ত করছে, বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। গত 7 অক্টোবর পেটে ব্যথার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন। এই 87 বছর বয়সে এই শিক্ষাবিদ, পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন রফিকুল ইসলাম। 2018 সালে তিনি জাতীয় অধ্যাপক হন। রফিকুল ইসলাম শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ও 21 পদক লাভ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহ বুধবার দুপুরে নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আসরের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য 20 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাইম। নতুন করে 3 জন যুক্ত হলেও প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি কাউকেই। চট্টগ্রাম টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়া ইয়াসির আলী চৌধুরী রয়েছেন 20 জনের এই স্কোয়াডে। আগামী 4 ডিসেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন নিশ্চয়। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। ব্যক্তি শ্রেণীর আয়কর বিবরণী জমার সময় 1 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ফলে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় গতবারের মতো এবারও সময় বাড়ানো হয়েছে। বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর 30 নভেম্বর মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে করোনা পরিস্থিতি এবং নিজস্ব ক্ষমতা বলে সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রাজস্ব বোর্ড। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন কর কার্যালয়ে করদাতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। উত্তরের জনপদ জয়পুরহাটে আবারও সক্রিয় হয়ে উঠেছে কিডনি বেচাকেনা চক্র। দালালদের ফাঁদে পা দিয়ে শারীরিক নানা জটিলতায় ভুগছেন অসহায় দরিদ্র মানুষ। সচেতনতা বাড়াতে কাজ করছে অবশ্য স্থানীয় প্রশাসন, আর কঠোর অবস্থানে রয়েছে আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভাব, দাদনের টাকা পরিশোধ, মেয়ের বিয়ে বা যে কোনো প্রয়োজনে কিডনি বিক্রি করছেন জয়পুরহাটের কালাই উপজেলার দরিদ্র জনগোষ্ঠী। এতে অভাব দূর হওয়া তো দূরের কথা, শারীরিকভাবে দুর্বল হয়ে অনেকেই হারাচ্ছেন কর্মক্ষমতা। এখান থেকে ঢাকাত গেল, ঢাকাতে কিডনি দেওয়ার পর শুনছি যে এরা কিডনি দিয়ে আসছে। তারা সামান্য যেটুকুই টাকা তারা পাচ্ছে, তারা এখন সে টাকা দিয়ে এই সুমহাল কিছুদিন হয়তো ঋণ শোধ করার পরে তারা এখন শূন্য। এখন তারা জমিতেও কাজ করতে পারে না, কোনো ভারী কাজও করতে পারে না, তাদের অবস্থা খুবই সিরিয়াস। 2টা কিডনি আল্লাহ তাআলা দিয়েছেন,
শরীরের লোডটা অর্থাৎ ময়লা আবর্জনাগুলো দূষিত পদার্থগুলো নিষ্কাশন করার জন্য। যদি সেই কাজটা যদি দুজনের কাজটা যদি একজন করে, তাহলে যেমন একটা মানুষের যেমন কষ্ট হয়, সেরকম একটা কিডনিও যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কিডনিটার উপর চাপ পড়ে যাবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, কিডনি বিক্রি আর দালালদের দৌরাত্ম্য বন্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেও কাজ হচ্ছে না। এই ধরনের দালাল চক্রকেও কেউ না কেউ সহযোগিতা করে বলে আমরা শুনেছি। যারা এই দালাল চক্রকে সহযোগিতা করে তাদেরকেও অবশ্যই শাস্তির আওতায় আনা দরকার। 2011 থেকে 2015 সাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের 23টি গ্রামের মানুষ কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত ছিল। এরপর এই চক্র কিছুটা নিষ্ক্রিয় হলেও সম্প্রতি আরও 8টি গ্রামের মানুষ এ কাজে জড়িয়ে পড়েছেন। ইতিমধ্যেই আমরা এই চক্রের সাথে যারা অপতৎপর সাথে জড়িত 2 জন দালালকে চিহ্নিতপূর্বক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সমর্থ হয়েছি। আমাদের স্টাডিতে দেখা গেছে যারা ইতিপূর্বে যারা কিডনি বিক্রি করেছে, ভিকটিম যারা ভুক্তভোগী, তারাই পরবর্তীতে অনেকে দালালে রূপান্তর হয়েছে। বিগত 10 বছরে কালাই উপজেলা থেকে 500-র বেশি কিডনি বিক্রি হয়েছে, যার মধ্যে গত 1 বছরের সংখ্যাটা শতাধিক। দীপ্ত বার্তাকক্ষ। এই সংবাদের সঙ্গে দীপ্ত সংবাদে আবার একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বাইরের খবর। সাউথ আফ্রিকার আগেই ইউরোপের দেশ নেদারল্যান্ডসে শনাক্ত হয়েছিল করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে সাউথ আফ্রিকা থেকে আসা ফ্লাইটের আগেই দেশটিতে করোনা ভাইরাসের এই ধরন শনাক্ত হয়েছে। নেদারল্যান্ডসের জনস্বাস্থ্য বিষয়ক জাতীয় ইনস্টিটিউট জানিয়েছে, গত 19 ও 23 নভেম্বর সংগ্রহ করা 2টি নমুনায় করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। অন্যদিকে সাউথ আফ্রিকার করোনার এই ধরন প্রথম শনাক্ত হয় 24 নভেম্বর। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর এরই মধ্যে 42 জনের দেহে করোনার এই ধরন শনাক্ত হয়েছে। এদিকে ওমিক্রন ধরন মোকাবেলার করোনা ভাইরাসের বিদ্যমান টিকাগুলোর কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন বিজ্ঞানীরা। ভারতের লোকসভায় বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়েছে। স্থানীয় সময় সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই বিলটি পাশ হয়। বিরোধীদের হট্টগোল উপেক্ষা করেই আলোচনা ছাড়াই কণ্ঠভোটে পাশ হয় কৃষি আইন প্রত্যাহার বিল। ভারতের কৃষকরা 1 বছরের বেশি সময় ধরে বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন। প্রজাতন্ত্র হিসেবে নিজেদের ঘোষণা করল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ বার্বাডোস। এতে দেশটিতে প্রায় 300 বছরের রাজতন্ত্রের শাসনের অবসান হয়েছে। হিরোজ স্কোয়ারে জাতীয় সঙ্গীতের তালে বন্দুকের 21টি গুলি ছুঁড়ে বার্বাডোসের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সূচনা হয়। 55তম স্বাধীনতা দিবসে নিজেদের পতাকা ওড়ায় তারা। দেশটির জন্য শুভেচ্ছা জানিয়েছেন রানী এলিজাবেথ। ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন প্রিন্স চার্লস। বার্বাডোসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গভর্নর জেনারেল স্যান্ড্রো মেসান। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ, তবে তার আগে থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা মহানগরে কাল থেকে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া সারা দেশেই চায় আন্দোলনকারীরা। ওমিক্রন মোকাবেলায় নানা প্রস্তুতি, সাউথ আফ্রিকা থেকে ফেরা 240 জনের কোনো খোঁজ নেই। খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের, হুঁশিয়ারি বিএনপির, ঢাকা সহ বিভাগীয় শহরে সমাবেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে অনলাইনে আপনি যুক্ত হতে পারেন facebook.com/diptonews এই ঠিকানায় যোগ দিয়ে।